দর্শক, টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাইমারি মার্কেট, যেটাকে কিনা ভালো শেয়ারের সূতিকাগার বলা যায়। তো আমাদের এখানে একটা প্রাইমারি মার্কেট সিস্টেম গড়ে উঠেছে, যেখানে আপনার ভালো উদ্যোক্তারা বলছেন যে তারা প্রচুর বাধার সম্মুখীন হন, ভালো প্রাইস পান না, আর বিনিয়োগকারীরা অভিযোগ করছেন অনেক অতিমূল্যায়িত আইপিও আসছে, যেগুলোতে বিনিয়োগ করলে তারা ভালো মুনাফা করতে পারছেন না। তো আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সায়াদুর রহমানকে। ওনার কমিউনিটি মূলত প্রাইমারি শেয়ারগুলোকে ইস্যু ম্যানেজমেন্ট করে থাকেন, কোম্পানিগুলোকে শেয়ার বাজারে এনে থাকেন। সায়াদুর ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আসলে কি ধরনের একটা মার্কেট সৃষ্টি করলাম যেখানে কোনো পক্ষই হ্যাপি না? এই প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি শুরু করেন। খুব ভালোই বলেছেন আপনি, যে আসলে এমন একটা সিস্টেমের মধ্যে আমরা কাজ করছি, বা এমন একটা ক্যাপিটাল মার্কেট যেখানে কোনো পক্ষের হ্যাপিনেস হচ্ছে না। পুঁজিবাজার রিস্ক বা ঝুঁকির জায়গা তুলনামূলকভাবে। পৃথিবীতে এমন কোনো ইনভেস্টমেন্ট নাই যেখানে ঝুঁকি নেই। সকল ইনভেস্টমেন্টের ঝুঁকি আছে, কিন্তু সকল ইনভেস্টমেন্টের ঝুঁকি কিন্তু একরকম না। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি পুঁজিবাজার। এখন পুঁজিবাজার দেখবেন, পুঁজিবাজারের সকল ডকুমেন্টেশনে সেখানে দেখবেন কি লেখা আছে, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। তাহলে এই মেসেজটা কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে একটা নেগেটিভ মেসেজ দিয়ে দিয়েছে। এখন আপনি সেই ঝুঁকিটা নিতে চান কিনা, এটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। এখন আপনি ঝুঁকি নিলেন, আপনি চাচ্ছেন ওখান থেকে একটা বেটার রিটার্ন আসুক, কিন্তু আপনার সিদ্ধান্তটা ছিল ভুল। সিদ্ধান্তটা মার্কেটের সাথে অ্যালাইন ছিল না, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরেকজন আপনার বন্ধু যিনি বিনিয়োগ করেছেন, উনি অন্য জায়গায় বিনিয়োগ করেছেন, উনার ডিসিশনটা পারফেক্ট হয়েছে, প্রুডেন্ট হয়েছে, উনি লাভবান হয়েছে। এখন এইটা কি বাজারের দোষ বলবেন, নাকি আপনার সিদ্ধান্তের সীমাবদ্ধতা বা আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি? এখন এটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে। এখন আপনার বক্তব্যটা যে কোনো পক্ষই হ্যাপি না, তাহলে এখানে পক্ষগুলা কারা? অনেক পক্ষ কিন্তু জড়িত, বাজারের সাথে কিন্তু অনেক পক্ষের সমৃদ্ধ। আপনি যদি ইনভেস্টরকেই একটা পক্ষ হিসাবে ধরে, বা এন্টারপ্রেনারকে একটা পক্ষ হিসাবে ধরে যদি আপনি বলতে চান যে সন্তুষ্ট অসন্তুষ্ট, এটা যথার্থ হবে না। প্রথমে আমাদের আইনি কাঠামোতে যাইতে হবে। রেগুলেটর, আমার রেগুলেটর হলো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। সে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে একটি স্বতন্ত্র অর্গানাইজেশন। সে ক্যাপিটাল মার্কেট ওয়াচ করে, তার আন্ডারে কাজ করতেছে স্টক এক্সচেঞ্জ, ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটারি বা মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী কারা? ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তারপরে দুটো স্টক এক্সচেঞ্জ, তারপরে হলো বিনিয়োগকারী। তাহলে অনেক পক্ষ আছে। এখন কোনো পক্ষ সন্তুষ্ট না যদি বলেন, বিষয়টা এরকম দেখা যাচ্ছে যে আপনাকে ইনভেস্টরের উদাহরণ মোটা দাগে বললাম, একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। আমি বেশ কয়েকটা ভালো কোম্পানি, ইনারা আইপিওর অ্যাটেম্প নিয়েছিলেন বা ভাবছিলেন, কিন্তু তারা পিছিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে প্রাইস ডিসকভারি যেভাবে হচ্ছে, আমরা বিশ্বাস করি যে আরও 4 বছর 5 বছর আগে আমাদের ফরেন যে আপনার এই প্রাইভেট ইকুইটি অর স্ট্র্যাটেজিক ইনভেস্টররা যে প্রাইস দিয়েছিল শেয়ারের, রেগুলেটর বা এই আইপিও মার্কেট সেই প্রাইসটাও দিতে চাচ্ছে না। তো এতই যদি কড়াকড়ি হয়, এতই যদি শাসন হয় বাজারে, তো আমরা আবার দেখলাম যে আইপিওগুলো এসছে, যে এত কড়াকড়ির পরে সেই আইপিওগুলো মানুষ হলো না। এইটাই হচ্ছে আমার পয়েন্ট। আমি আপনার সেই পয়েন্টটাতে আমি আসতেছি। তাহলে আমাদের এতগুলো পক্ষ যারা আমরা বাজারের সাথে আছি, এক একজনের রুল কিন্তু এক এক রকম, প্রত্যেকের কিন্তু সিমিলার রুল না। তাহলে আমার রুলের উপরে নির্ভর করছে কিন্তু আমার সন্তুষ্টির জায়গাটা। এখন আপনার স্পেসিফিক প্রশ্নটা কি উদ্দেশ্যে ছিল, আমি যতটুকু বুঝেছি যে আসলে ইস্যুয়ার খুশি হচ্ছে না প্রাইস নিয়ে, বিনিয়োগকারীও খুশি হচ্ছে না তার লাভ নিয়ে। এইটাই আপনি আসলে সব পক্ষ বুঝাতে চাচ্ছেন। আসলে বিষয়টা এখানে না, বিষয়টা আরেকটু বিস্তৃত। একটা স্ট্যাটিস্টিক্স যদি আমি অ্যাড করি, যে রিপোর্টটা আমি করেছিলাম 2020-তে, যে গত 1 দশকে যে আইপিওগুলো এসছে, প্রাইমারি ইনভেস্টররা বলা হয় যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, যেটাকে কোট আনকোট, যে প্রাইমারি ইনভেস্টররা যদি শেয়ারগুলো হোল্ড করে, অর্ধেকের বেশি আইপিওর প্রাইমারি ইনভেস্টররা এফডিআর এর চেয়ে কম রিটার্ন পেয়েছে, এবং নেগেটিভ রিটার্ন ছিল অনেকগুলোতে। তো
সেকেন্ডারি মার্কেট ইনভেস্টমেন্ট তো আরো অনেক পরের বিষয়। তো এইরকম একটা পরিস্থিতিতে এই পরিস্থিতিটা কেন হয়েছে এটা সম্পর্কে আমাদের মনে হয় আরেকটু বিশ্লেষণ করা দরকার। আপনি দেখেন, আপনি যদি গত 10 বছরের শেয়ার মার্কেট বা গত 2010 সাল থেকে যদি এই পর্যন্ত স্টাডি করেন, আপনি কি দেখেছেন কোনো আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে? না, হয়নি। কোনো শেয়ার কি দেখেছেন আপনি যে 10 টাকারটা 11 টাকায় ট্রেড হয়েছে? না। হয়নি। এই আইপিওটাই 2 বছর পরে 3 বছর পরে আবার দেখা গেছে ফ্লপ করেছে, পারফরমেন্স খারাপ হয়েছে, আবার কারোর পারফরমেন্স ভালো হয়েছে। এখন আপনি বিনিয়োগকারী, আপনি প্রাইমারি শেয়ার পাইছেন, আপনি দেখছেন যে এখন থেকে 2 বছর, দ্যাট মিনস এই কমিশন আসার আগে পর্যন্ত আমাদের যেই নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু দেখা গেছে প্রথম কয়েকদিন ট্রেড হইতো না, শেয়ার সব সেলার থাকতো না, শুধু বায়ার থাকতো, একতরফা প্রাইসিং হচ্ছে। আলটিমেটলি কিন্তু ওই প্রাইসিংটা সাস্টেন করতো না। তাহলে এই প্রাইসে কারা কিনতেন, কেন কিনতেন? এখন এখানে মার্জিন ব্যবহার নিষিদ্ধ আছে। আইপিওর লিস্টিংয়ের 1 মাসের মধ্যে কিন্তু মার্জিন ব্যবহার করা যায় না। এখন কেউ যদি এই ঝুঁকি নিয়ে এই অতিরিক্ত প্রাইসে কিনে এবং পরবর্তীতে সে বিক্রি করে লস হয়, এই দায়টা কার? এই দায়টা তো যিনি এই বিনিয়োগের সিদ্ধান্তটা নিয়েছেন তার। এখন আপনি প্রাইমারি শেয়ার পেয়েছেন, আপনি যদি ওই সময়ে আরও লাভের প্রত্যাশায় বসে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখলেন যে 10 টাকার যে আইপিও আপনি পেয়েছেন সেইটা এখন 30 টাকা বা 40 টাকায় বাজারে বিক্রি হচ্ছে না, তখনও হ্যাং, ওই পর্যায়ে আপনি বিক্রি করছেন না। হঠাৎ করে আপনি দেখলেন যে আবার 2-3 দিন পরে কমা শুরু করছে বা 7 দিন পরে কমা শুরু করছে। তো পুঁজিবাজারে একটা ফর্মুলা চিরন্তন সত্য যে সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইস আমরা কিন্তু কেউ জানি না। আমাদের স্মার্টনেসটা হলো ওইটা যে আমি কোন জায়গায় ইন করব, কোন জায়গায় এক্সিট নিব। এইটাই কিন্তু একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় স্মার্টনেস। দ্বিতীয়টা যেটা, আপনার 350 কোম্পানি আছে, আপনি কি 350 কোম্পানিতে বিনিয়োগ করবেন? সেখানে যদি তার প্রপার ক্যালকুলেশন সে না করে যে আসলে এইটার যে প্রাইস আছে এই প্রাইসে যদি আমি বিনিয়োগ করি আর এই প্রতিষ্ঠানটা যে পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে বা তার আর্নিং, কারণ আপনি যখনই বিনিয়োগ করতে যাবেন ওই কোম্পানির কিন্তু একটা আর্নিং ওয়েবসাইটে দেওয়া আছে, এই বিষয়টা যদি আপনি না বোঝেন, এই জায়গাটা যদি প্রপার ক্যালকুলেশন করে না করেন, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট রিস্ক বাড়াচ্ছেন না। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, মনে করেন সবাই ক্যাপিটাল গেইনের দিকে মনোযোগী, কেউ কিন্তু লভ্যাংশ হিসাব করে বিনিয়োগ করে না। আপনি যদি গত 15 দিনের মার্কেট বা 1 মাসের মার্কেট অ্যানালাইসিস করেন, আমাদের ইন্ডেক্স নেমে আসছিল 6100 সামথিংয়ের মধ্যে। তখন শেয়ারের প্রাইসগুলো কোথায় ছিল? এবং গত 15 দিন বা 20 দিনে আমাদের কিছু সংখ্যক শেয়ারের প্রাইস খুব সিগনিফিকেন্টলি গ্রোথ হয়েছে। এটা কারা করছে? আমরা বিনিয়োগকারীরাই করছি। বিনিয়োগের কারণেই তো হয়েছে। কিন্তু এই শেয়ারগুলো তো অনেক কম প্রাইসে ছিল, তখন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করলো না? এখন যখন দেখা গেছে এক্সট্রিম প্রাইসে চলে আসছে, অনেক বেশি হয়ে গেছে, এটা নিয়ে আপনারা মিডিয়াতে অনেক লেখালেখিও করছেন যে এটা এই থেকে এত বেড়ে গেছে, এত গুণ হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। আপনারা বিনিয়োগকারীকে সতর্ক করতে চাচ্ছেন, রিস্কের জায়গাটা বলার চেষ্টা করছেন। আপনারা আপনাদের যে সামাজিক দায়িত্ব বা পেশাগত দায়িত্বের জায়গা থেকে আপনারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এই কথাগুলো বলে যাচ্ছেন। এখন আমি একজন বিনিয়োগকারী হিসেবে যদি আমি সেটা কর্ণপাত না করি, আমি যদি সেই রিস্কটা থেকে বাঁচতে না চাই, তাহলে আমাকে কে রক্ষা করবে? আমার টাকা দিয়ে যখন আমি শেয়ার কিনবো, এনি প্রাইসে আমি কিনতে পারতেছি, রেগুলেটর কি আমাকে বাধা দিতে পারবে যে আপনি এই প্রাইসে কিনবেন না? রেগুলেটর কি কোনো শেয়ারের প্রাইস নির্ধারণ করে দিতে পারবে যে এতর বেশি হবে না বা এতর কম হবে না? না, আমাদের এখানে এমনি তো আমাদের মার্কেটের একটা বদনাম অলরেডি হয়ে গেছে যে রেগুলেটর প্রচুরই আপনার ইন্টারাপ্ট করে মার্কেটে। আসছি সেই জায়গাতে। তাইলে রেগুলেটর কিন্তু কোনো প্রাইস আপ বা ডাউন কোনোটাই ফিক্স আপ করে দিতে পারে না, বটম সিলিং কিছুই ফিক্স করতে পারে না। তাইলে এইটা আমাকে চিন্তা করতে হবে যে আমি এই প্রাইসে বিনিয়োগ করবো। আমাদের আনফর্চুনেটলি আমাদের সকলের মধ্যেই ডিভিডেন্ড ইনকামের দিকে কোনো মনোযোগ নেই, আমরা সবাই ক্যাপিটাল গেইনে মনোযোগী। তখন আমরা মনে করি কি যে এই শেয়ারের দামটা বাড়তেছে, তো সেখানে আমি T+3-তে গেইন করে বেরিয়ে যাব। কিন্তু আমি তো নিশ্চিত হয়ে পারছি T+3-তে, T+2-তে যদি সেটা ডাউন সাইডে চলে যায়, তখন আমি তো আটকে যাব, ক্ষতিগ্রস্ত হব। এবং এইভাবে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন।
আমরা কিন্তু সবসময়, আমি ব্যক্তিগতভাবে তো ধরেন মিডিয়াতে অনেক বেশি কথা বলি, আপনারা আমার সাথে কথা বলি, আমি কিন্তু সবসময় বিনিয়োগকারীদের প্রতি সবিনয়ে অনুরোধ করি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন। গতিশীল মার্কেটের সাথে দৌড়ানোর চেষ্টা করেন না, গতিশীল মার্কেটেও আপনি একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আবার যখন আপনি নাকি ফোকাস করতে যাচ্ছেন ইনভেস্টরদের যে দেয়ার রাইট টু রিজেক্ট এনি। এক্স্যাক্টলি। দ্বিতীয় প্রসঙ্গটা ছিল আপনার যে আইপিওর যে মানের ইস্যুটা, যে এটা হয়তো শুরুতে অনেক প্রাইস হয়, এই প্রাইসটা কে করে, বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী বলেন, ছোট বিনিয়োগকারী বলেন, যেই পর্যায়ের বিনিয়োগকারী ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, কেউ না কেউ তো পার্টিসিপেট করে একটা প্রাইস হাইক করে। আবার একটা সময় পরে প্রাইসটা সে যখন নাকি অফলোড করে তখন কিন্তু সেই প্রাইসটা ফল করে। তো সেই জায়গায় যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে লাভবান হব? এখন আমি অন্যকে ব্লেম দিতে পারি, এমকে গেমলিং করছে, তাতে আমার লাভটা কি হবে? তাহলে সে আমার চেয়ে স্মার্ট, এই জন্য সে এটা করতে পারে, আমি তো সেই কাজটা করতে পারি না, বা তার সক্ষমতা বেশি সে করতে পারে, আমার সক্ষমতা নাই, আমি করতে পারি না। তাই আমার যেই রিটার্নের প্রত্যাশার জায়গাটা কিন্তু আমাকে সীমিত করতে হবে আগে, যে আমি এই রিটার্নে খুশি। আমি ব্যাংকে রাখলে আমি 6% এফডিআর এর ইন্টারেস্ট রেট পাবো, বা আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে হয়তো 7%, 8% আমি ডিভিডেন্ড পাইতে পারি। আমাদের যে আইপিও অ্যাডমিনিস্ট্রেশন যে রুলস এন্ড রেগুলেশনস, এগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিশেষ করে যখন প্রাইভেট সেক্টরের যারা ইকোনমিটা চালান তাদের কাছে যখন আইপিওর জন্য বা তারা কেন স্টক মার্কেটে আসেন আমরা জিজ্ঞেস করি, তারা বলেন যে দিস ইজ নট এ ফ্রেন্ডলি রেজিম ফর ভালো ভালো কোম্পানি লিস্টিংয়ের জন্য আমরা যথেষ্ট ইনসেন্টিভ ফিল করছি না। আপনি কিভাবে মূল্যায়ন করেন বিষয়টাকে? এটা আপনি যে বলছেন বিষয়টা যথার্থই। আমরা তো ধরেন, আমি যেহেতু মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধি, আমি হয়তো এখন সরাসরি কারণে একটা সময় তো আমি নিজে ডোর টু ডোর মার্কেটিংও করেছি, তো এখন আমার কলিগ যারা আছেন তারা করে, আমি এখন হয়তো ডোর টু ডোর মার্কেটিং করে না। স্ট্রাগল ইজ সেম, যে রাজি করানো যায় না। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু আমরা জানি। একজন ইনস্যুরারের কাছে গেলে বা একজন উদ্যোক্তার কাছে গেলে ওনার প্রথম প্রশ্ন হয়, যদি আমি ক্যাপিটাল মার্কেটে যাই আমার কি উপকার হবে বা কি লাভ হবে সেটা আমাকে বলেন। প্রথম প্রশ্ন এটার উত্তর আসলে আমার কাছে নাই। কেন নাই? দেখেন, উনি কিন্তু যারা ভালো ব্যবসা করছে তাদেরকে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করছে 2 হাত খুলে, তারা কোলাটেরাল দিচ্ছে, যত ফান্ড প্রয়োজন তারা নিতে পারতেছে, এবং তাদের ব্যবসা স্মুথ চলছে, তারা প্রফিটও করছেন, ব্যাংকের টাকা ফেরতও দিচ্ছেন। তো সুতরাং তাদের ফান্ডের সমস্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, ওনার 7-8%, 9% যদি ব্যাংক থেকে টাকা পায়, সেই টাকার যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা কিন্তু তার ট্যাক্স ফ্রি, এটা খরচ হিসেবে চার্জ করতে পারতেছে। তাহলে তার নেট এক্সপেন্ডিচার বা নেট কস্ট অফ ফান্ড ওই 8%, 9%-এর মধ্যে সীমিত থাকে। উল্টা দিক থেকে যদি উনি ক্যাপিটাল মার্কেটের টাকা নেন বা ইকুইটি হিসেবে টাকা নেন, সেই ক্ষেত্রে উনি ডিভিডেন্ড দিতে হলে আগে ওই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হারে কর দিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি মিনিমাম দিকে ধরি, বর্তমান এই অনুযায়ী তাও 22.5% আমাকে লিস্টেড কোম্পানি দিতে হবে কর্পোরেট ট্যাক্স। তারপরে আবার আমরা ডিভিডেন্ড দিতে পারবো, এবং সেই ডিভিডেন্ড অ্যাটলিস্ট আমি এক ক্যাটাগরিতে থাকতে হলে আমাকে 10% ডিভিডেন্ড দিতে হবে। তাহলে 10%-এর সাথে যদি আমি 22.5% প্রপোর্শনে যোগ করি, তাহলে আমার ইফেক্টিভ রেটটা হয়ে গেল 12.25%। তাহলে এখন যেখানে আমি 8 বা 9%-এর মধ্যে আমার কস্ট কভার করতে পারছি, ফান্ড কস্ট, সেখানে আমি কেন 12% কস্টে যাব? এই প্রশ্নটা আমাকে উদ্যোক্তারা করেন। তো এটার উত্তর তো সত্যিকার অর্থে আমার কাছে কোনো উত্তর নেই। দ্বিতীয়ত, এবার আসেন ওই উদ্যোক্তাকেই, সে যখন নাকি লিস্টিং হবে তার অনেক অতিরিক্ত কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে, এবং অনেক অতিরিক্ত লোকজনও তাকে পালন করতে হচ্ছে, অনেক ফর্মালিটিস তাকে করতে হচ্ছে, সেখানে কিন্তু তার কস্ট বেয়ারিং। তো সেই কস্টের এগেনস্টে সে কি পাচ্ছে, এই প্রশ্নটা তারা আমাদেরকে করেন। আমরা কিন্তু এই প্রশ্নটার আসলে যথার্থ উত্তর আমরা দিতে পারি না। একটাই উত্তর হলো যে একটা লিস্টেড কোম্পানির ওনারদের সোশ্যাল ভ্যালু তুলনামূলক নন লিস্টেড কোম্পানির চেয়ে অনেক বেশি। ওনাদের জন্য অপরচুনিটি, ওনাদের যেমন রিসেন্টলি সারা পৃথিবীতে, হ্যাঁ সারা পৃথিবীতে এটা, এবং রিসেন্টলি খুব আলোচিত একটি সংবাদ ইন্ডিয়ার আদানি গ্রুপের, এটা আপনারা দেখেছেন, আপনাদের পত্রিকায়ও এই নিউজটা হয়েছে, আমরা দেখেছি যে 2.5 বছরে তারা বিশ্ব ধনী তালিকার প্রথম সারিতে চলে আসছেন, মাত্র 2.5 বছরে। আমি যদি ভুল না করে থাকি, আমি যেটা দেখেছিলাম
এশিয়া রিচার্জ অলরেডি 3100% ওনাদের শেয়ারের দাম বাড়ছে 2.5 বছরে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই একটা অপরচুনিটি উদ্যোক্তাদের জন্য আছে। এছাড়া অন্যান্য জায়গায় তারা ডিসকারেজ হচ্ছেন যে এই এজিএম করতে হবে, সেখানে তার ঝামেলা হচ্ছে, তার কোয়ার্টারলি রিপোর্ট দিতে হবে, ডিভিডেন্টের বাধ্যবাধকতা, ডিভিডেন্টের সাথে ট্যাক্স বেটের বাধ্যবাধকতা, অনেক জায়গাতে তার টাইমলি অ্যাকাউন্টস করা, রিলিভেন্ট লোকজনকে এঙ্গেজ করা, এই সকল জায়গাগুলোতে তার অনেক কমপ্লায়েন্সে, যার কারণে সে ডিসকারেজ। অনেকে বলেন যে আমার তো অ্যাসেট ভ্যালু, আমার 10 টাকা শেয়ারের অ্যাসেট ভ্যালু 50 টাকা, 100 টাকা, তো আমি তো 10 টাকায় যাবো কেন? এখন এখানে একটা সমস্যা আছে। শুধু অ্যাসেট ভ্যালু বেস করে যদি আমি কোনো শেয়ারকে তালিকাভুক্তি করতে দেই, তাহলে সেটা যথার্থ হবে না, সেটা যথার্থ পারফর্ম করতে পারবে না। আবার লো অ্যাসেট, ক্যাশ ফ্লো বেশি, এই ধরনের বিজনেসগুলো তখন সাফার করবে। বিজনেস ক্যাশ ফ্লো প্লেস হওয়া উচিত, কারণ অনেকের ধরেন আইডিয়াল অনেক জমি পড়ে আছে, সেই জমিতে কিন্তু রিটার্ন নাই, জমির ভ্যালু হয়তো বাড়ে। এখন জমি বিক্রি করলে হয়তো সে এককালীন অনেক টাকা পাইতে পারে, কিন্তু বিক্রি না করলে সেখানে কোনো রিটার্ন নাই। তো তার যদি জমি থেকে রিটার্ন না থাকে, তার ক্যাশ ফ্লো ভালো নেই, ক্যাশ ফ্লো ভালো না হলে তার তো ডিভিডেন্ড পে আউটও ভালো হবে না, তাহলে সেই কোম্পানির শেয়ারের প্রাইস কেমনে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন? তাহলে শুধুমাত্র অ্যাসেটের ভ্যালু দিয়ে যদি আপনি বা নেট অ্যাসেট ভ্যালুর ভিত্তিতে যদি চিন্তা করেন, সেখানে আবার প্রাইস দেওয়া ঠিক না। আবার অনেক কোম্পানি আছে তার তেমন কোনো অ্যাসেট নাই, কিন্তু তার ক্যাশ ফ্লো অনেক ভালো, সেই ডিভিডেন্ড ভালো দিতে পারছে। তাহলে আমরা একটা থাম রুলে কিন্তু ফেলতে পারছি না। আমাদের আসলে মুখ্য উদ্দেশ্যটা হলো যে আমি যেখানে বিনিয়োগ করব সেখান থেকে একটা ভালো রিটার্ন পাবো। আবার বিজনেসম্যান বা উদ্যোক্তার উদ্দেশ্য হলো যে আমি একটা ভালো প্রতিষ্ঠান করলে, আমি ভালো বিজনেস করলে আমাকে সোসাইটি বা ক্যাপিটাল মার্কেট ভালোভাবে মূল্যায়ন করবে। তো সেই জায়গাটায় অনেক ক্ষেত্রে আমরা ভারসাম্য রক্ষা করতে পারি না প্রচলিত আইন অনুযায়ী। আইনে কোনো রিফর্ম সাজেস্ট করেন কিনা আপনি? হ্যাঁ, সেই জায়গাতে আমরা ইতিমধ্যে কমিশনের কাছে আমরা বলেছি যে বর্তমানে যে আমাদের আসলে এই জায়গাটা কিন্তু অনেকবার পরিবর্তন হয়েছে, এই অনেক বেশি, হ্যাঁ, অনেক বুক বিল্ডিং প্রাইসের। এখানে আমরা কমিশনকে দোষ দিচ্ছি না, কমিশনও চেষ্টা করছেন যে কোন জায়গাটাতে হইলে জিনিসটা পারফেক্ট হবে, বিনিয়োগকারীও স্যাটিসফাইড থাকবে, উদ্যোক্তাও স্যাটিসফাইড থাকবে। কারণ আসলে বিষয়টা তো উদ্যোক্তা এবং বিনিয়োগকারীর মধ্যেই সম্পর্কটা। রেগুলেটর একটা ফ্রেমওয়ার্ক সেট করে দিচ্ছে যাতে উভয় পক্ষে স্যাটিসফাইড থাকে। কিন্তু আমরা অনেক সময় আমাদের শুধুমাত্র আমরা যারা পার্টিসিপেন্ট, আমরা হয়তো আমাদের একটা দিক থেকে আমরা কথা বলি, আমরা কিন্তু আসলে দুটা দিক দেখার চিন্তা করি না অনেক সময়। আপনার একটা উদাহরণ না দিলে নয়, এই লাফার্স কিন্তু গ্রিনফিল্ড হিসেবে আসছিল, আই ওয়াজ দ্য ইস্যু ম্যানেজার। তো 6-7 বছর কিন্তু তারা ডিভিডেন্ড দেয়নি, তারা জি ক্যাটাগরিতে ছিল, জেড ক্যাটাগরিতে ছিল। এখন কিন্তু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত। তো এই প্রেসিডেন্সগুলো কিন্তু আসলে আমাদের ক্রিয়েট করা দরকার। আমাদের গ্রিনফিল্ডকে লিস্টেড করতে দেওয়া উচিত, আমাদের লসের কোম্পানিকে লিস্ট করতে দেওয়া উচিত। বিনিয়োগকারীকেও সেই ম্যাচুরিটিটা লাগবে যে আসলে সে লসের কোম্পানিতে যাবে কিনা, লসের কোম্পানিটা 5 বছরে রিকভার করবে না 3 বছরে রিকভার করবে, সেই জায়গা পর্যন্ত উনি যে বিনিয়োগ করবেন সেইটা অপেক্ষা করার মতন ওনার ধৈর্য শক্তি বা আর্থিক সক্ষমতা আছে কিনা। একটা গ্রিনফিল্ড বিনিয়োগ করে ওনার 5 বছর 3 বছর বা 7 বছর অপেক্ষা করার মতন ধৈর্য শক্তি বা আর্থিক সক্ষমতা আছে কিনা। কারণ যার নেই সে ওই শেয়ারেতে বিনিয়োগ করবে না, কারণ প্রত্যেক বিনিয়োগকারীর সক্ষমতা কিন্তু একরকম না। এই কালচারগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা কিন্তু এই জন্য বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম কিন্তু 2017 সাল থেকে চালু হয়েছে। তো আমরা এই জায়গায় অনেকটা এগিয়েছি, তারপরও লক্ষ্য অনুযায়ী হয়তো পুরোপুরি আমরা সফল হইতে পারি নাই। পুরোপুরি সফল হইলে হয়তো আমরা একটা পারফেক্ট মার্কেট দেখব। না, ডেফিনেটলি আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ ভালো, দুর্বল, শক্তিশালী সব কোম্পানির শেয়ারই একই লেভেলে ওভার সাবস্ক্রাইব হচ্ছে। এইটা কি আবার শেয়ারের সাপ্লাই কম বা আপনার আইপিও তুলনামূলক কম আসছে, এই জন্য এটি হচ্ছে কিনা? এখন দেখেন, এইটা আমরা যদি আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে কম আসছে, কিন্তু আবার অন্য দিক থেকে চাপ আছে যে আইপিও কেন এত ঘন ঘন আসবে। কিন্তু এখন দেখেন, আমাদের জন্য একটা উভয় সংকটের জায়গা এটা। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে একটি মার্চেন্ট ব্যাংকে টিকে থাকার জন্য অন্ততপক্ষে 2 বছরে একটা ইস্যু আনতে হবে। আমাদের 65টা মার্চেন্ট ব্যাংক, তাহলে যদি 2 বছরে একটা আনতে হয়, তাহলে আমার বছরে 32টা আইপিও আসতে হবে। আমাদের ঐতিহাসিকভাবে জীবনে কোনোদিন তা আসেনি।
আমাদের শুধু এক বছরই সম্ভবত 16টা বা 17টা আসছিল, আর সবসময় 10-12টার মধ্যে সীমিত থাকে, এবং সেটার টাকার ভলিউমও যদি বলেন সেটা খুবই সামান্য। তো এখন অনেকে মনে করে যখন মার্কেট পড়ে যাচ্ছে বা মার্কেট ইন্ডেক্স ডিক্লাইন, এই সময় আইপিও আসা উচিত না। সত্যিকার অর্থে আমরা যেটা মনে করি, আমি একজন মার্চেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট, আমি একজন বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি যখন একটা নতুন আইপিও আসে, এটার সাথে কিন্তু নতুন কিছু ফান্ড আসে, নতুন কিছু বিনিয়োগকারী আসে সাথে। আর বিশেষ করে মাল্টি ন্যাশনাল বা লাফার্জ বা গ্রামীণ ফোনের মতো কোম্পানি যখন আসে, তখন তো হিউজ কোয়ান্টিটি নতুন ইনভেস্টর আসে, নতুন ফান্ড বাজারে ঢোকে, সেটা কিন্তু বাজারের গতিশীলতা বাড়ায়। তো এখন আইপিও যদি বন্ধ করে দেয়, তো মনে করে যে হয়তো সবাই সেকেন্ডারি মার্কেটে ঢুকবে আর মার্কেট, আসলে সত্যিকার অর্থে তা না। একটা শ্রেণীর বিনিয়োগকারী আছে যারা শুধু আইপিওর সাথেই থাকে, তারা কোনো রিস্ক নিতে চায় না। ওদের জন্য কিছু নিয়ম করেছে যা সেকেন্ডারি মার্কেট। হ্যাঁ, তারপরে এই কমিশন আসার পরে কিন্তু এই কনসেপ্টটা কিছুটা চেঞ্জ হয়েছে, যে এখন কি হচ্ছে যে আপনার মাল্টিপল অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি প্রপোর্শনাল হারে পাবেন, এবং আপনাকে সেকেন্ডারি মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে। মিনিমাম একটা ইনভেস্টমেন্ট আপনার সম্ভবত 50,000 টাকার একটা ইনভেস্টমেন্ট আপনার থাকতে হবে, না হলে আপনি। তো এতে করে কিন্তু সেকেন্ডারি মার্কেটে কিন্তু একটা ভালো সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তো এগুলো সময়ের সাথে আইনি কাঠামো। দর্শক সাইদুল ভাই, বলা যায় যে আমাদের প্রাইমারি মার্কেটের জন্য হচ্ছে চ্যাপ্টার যেটা আমরা ভুলে যেতে চাই, যে অনেক আপনার কমিউনিটির অনেক মেম্বারও আপনার তাদের যেমন বর্তমান রেগুলেটর আপনার কিছু ইনিশিয়েট করেছে, তারা তাদের ডিউ ডিলিজেন্সটা ঠিকমতো করেছে কিনা, আপনি আপনার কমিউনিটির পক্ষ থেকে এই বিষয়ে কি বলবেন? এই বিষয় থেকে আমার যতটুকু অভিজ্ঞতা বা জানা আছে, তাতে আমরা যে ডিউ ডিলিজেন্সটা দেই, দ্যাট মিনস আমার যে কোনো কলিগ দেখ, দ্যাট মিনস বিং দ্য মার্চেন্ট ব্যাংক প্রেসিডেন্ট হিসাবে আমার ডিউ ডিলিজেন্স আমি বলছি, সেইখানে বেসড অন অ্যাভেলেবেল পেপার। এখন আপনি উদ্যোক্তা, আপনি আমাকে ব্যাংক স্টেটমেন্ট সাইন করে দিচ্ছেন যে এটাই আমার ওজন, আমিও ইস্যু ম্যানেজার হিসেবে সাইন করে দিলাম। আমি যদি ব্যাংকে ভেরিফাই করতে যাই এই স্টেটমেন্ট, ব্যাংক তো আমাকে অ্যালাউ করবে না। আপনি আরজিএসসির সার্টিফিকেট কপি দিচ্ছেন, আপনি সাইন করছেন, আমিও সাইন করেছি, আমি তো আরজিএসসিতে যেয়ে চেক করতে পারছি না। আমার তো বিং দ্য ইস্যু ম্যানেজার, আই হ্যাভ নো অ্যাক্সেস টু এনিওয়্যার অন বিহাফ অফ দ্য ইস্যুয়ার। তো সেইখানে আমি তো আপনি উদ্যোক্তা, আপনার উপরে নির্ভর করা ছাড়া আমার উপায় নেই। আমি শুধুমাত্র এখন পর্যন্ত যেটা করতে পারি, আমার যে চেকলিস্ট আছে, চেকলিস্টের ডকুমেন্ট চেক করে যে ইনলাইন উইথ দ্য প্রসপেক্টাস, ইনলাইন উইথ দ্য রেগুলেটরি চেকলিস্ট, এই অনুযায়ী আছে কিনা সেটা শুধু দেখে দিতে পারি আমি। আমার কোথাও ক্রস চেক করার অথরিটি নাই, এক্ষেত্রে আমি ডিউ ডিলিজেন্স দিলাম। ডিউ ডিলিজেন্স যখন দিয়েছি তখন হয়তো আপনি ভালো ছিলেন, এক বছর পরে আপনার নেগলিজেন্সের কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার হোক, অথবা ইন্টারন্যাশনালি ক্রাইসিস হোক, যেমন এই বছরের ক্রাইসিস ধরেন ইউক্রেন যুদ্ধ, কোভিড, বিভিন্ন যে কোনো কারণেই আপনার বিজনেস ফ্লপ করতে পারে, এবং আপনার নেগলিজেন্সের কারণে, আপনার ভুল সিদ্ধান্তের কারণে হইতে পারে। কোনোটার সাথে কি আমার সম্পর্ক আছে বিং দ্য ইস্যু ম্যানেজার? আমার কি কোনো সুযোগ আছে? আমার তো কোনো সুযোগ নেই সেখানে। আফটার লিস্টিং আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য ইস্যুয়ার কোম্পানি, লিগালি আমার কোনো রাইট নেই। ওকে, গট ইট। সো দেয়ার ইজ এ ক্যাচ ইন দ্য এন্টায়ার ডিসকোর্স, যে একটা বিষয় কিন্তু আমাদের সবার আলোচনায় আসে, আপনিও কথাটা বলেছেন যে সেকেন্ডারি মার্কেটে 10 টাকার শেয়ারটা যখন 40 টাকায় ট্রেড হয়, দ্যাট মিনস ইনভেস্ট করেন একটা লেভেলে, সেল করেন, বাই করেন। আমি যদি একজন লাইক ওয়ারেন বাফেট স্টাইলের ইনভেস্টর হতে চাই, যে এই শেয়ারটা আমি নেক্সট 10 ইয়ার্স রাখবো, 20 ইয়ার্স রেখে চেষ্টা করব এটা ওনারশিপ থাকবে আমার, আমি ডিভিডেন্ড নিব প্রতি বছর, এই ধরনের আইপিও কেমন আসছে গত এক দশকে আমাদের এখানে, আপনি কি ফিল করেন? না, আমি পার্সোনালি ফিল করি না যে ওই ওয়ারেন বাফেট স্টাইলে ইনভেস্ট করা বা একটা কোম্পানিতে ইনভেস্ট করে আপনি এটার সাথে 10 বছর 5 বছর থাকবেন, এই ধরনের অবস্থা আমরা কিন্তু আসলে সার্টিফাই করতে পারছি না। কেন সার্টিফাই করতে পারছি না? আমাদের এখানে ছোট ছোট প্রতিষ্ঠানই বেশি তালিকাভুক্ত হয়, বড় প্রতিষ্ঠানগুলো, বড় প্রতিষ্ঠান তো আছে, 1000 কোটি টাকা টার্নওভার, 500 কোটি টাকা। না, যারা আছে
এরকম কোম্পানি নাই একেবারে সেটা আমি বলছি না, আছে কিছু প্রতিষ্ঠান আছে। আপনি বললেন এরা কেন আসতে চাচ্ছে না, হ্যাঁ, কিন্তু যারা আসতে চাচ্ছে না তাদের কথা বলছি, যে তারা দেখছে এখানে আসার চেয়ে তাদের ওইখানে বিজনেসে। কিন্তু আমি ওনাদের সাথে আসলে দ্বিমত, ওনারা হ্যাসেলটাকে হয়তো হাইলাইট করতে চাচ্ছে, কিন্তু আদানি গ্রুপের যেই এক্সাম্পলটা আসছে, তারা যদি নিজেদেরকে ওই জায়গায় দেখতে চায় তাহলে যারা ভালো বিজনেস করেন তাদেরকে খুব দ্রুত গতিতেই তালিকাভুক্তিতে আসা উচিত, এবং ওভারনাইট প্রফিট না দেখে আফটার সার্টেন পিরিয়ড প্রফিটটা দেখা উচিত, একটা ম্যাচুরিটি টাইমে যে প্রফিটটা দেখা উচিত। কারণ যে সকল প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো বৃদ্ধি পাচ্ছে, যে সকল প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো অ্যাভেলেবেল আছে, তাদের শেয়ারের প্রতি কিন্তু বিনিয়োগকারীর যথেষ্ট আগ্রহ আছে। তো আমাদের এখনো মার্কেটে পারফেকশন আমরা বলতে পারবো না, কারণ সকলের মধ্যে ক্যাপিটাল গেইন নিয়ে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কারণেই কিন্তু আমরা যে কোনো প্রাইসে ইনভেস্ট করে আমরা কেউ লাভবান নই, কেউ ক্ষতিগ্রস্ত হই। কারণ ক্যাপিটাল গেইন মানেই কিন্তু আপনার পকেট থেকে টাকা আমার পকেটে আসবে, না হলে আমার পকেট থেকে আপনার কাছে এর একটা বিষয় এটা পিলো পাসিং এর মতো। কিন্তু ক্যাপিটাল গেইন কিন্তু এখানে কোনো টাকা জেনারেট করছে না। ডিভিডেন্ড যেটা, সেটা কিন্তু আউটসাইড দ্য মার্কেট থেকে আসছে। এখন তাহলে আপনি কোথায় যাবেন? আপনাকে এই জায়গাটাতে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং আপনি কোনো একটা পার্টিকুলার শেয়ারে, যেমন আমরা আগে ছোট সময় পড়তাম কি, যে এক বাস্কেটে সব ডিম রেখো না, কারণ এটা ফসকে গেলে তোমার সব নষ্ট হয়ে যাবে। একইভাবে পুঁজিবাজারেও পোর্টফোলিও সাজানোর ক্ষেত্রে আপনার পার্টিকুলার একটা কোম্পানিতে বা একটা সেক্টরে মনোযোগী না হইয়া ডাইভার্সিফাইড হওয়া উচিত। কারণ যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার আসে, কোনো একটা সেক্টর, পুরো সেক্টরটাই এফেক্টেড হইতে পারে। কোনো একটা কোম্পানিতে যদি যান, ওই কোম্পানিটা যে কোনো কারণেই ডিজাস্টার হইতে পারে। যত ভালো পারফর্মিং কোম্পানি, আগুন লাগে গেল, কিছু করার আছে? কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগে ধরেন ঝড় আসলো, ইফেক্টিভ লন্ডভন্ড হয়ে গেল, জোয়ার আসলো, বন্যা হইল, ড্যামেজ হইলো, ভালো এটা তো মালিক পক্ষের কিছু করণীয় থাকবে না, সেখানে প্রাকৃতিক দুর্যোগ। সিকিউরিটিজ রেগুলেশনস যেগুলো, এগুলো নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে, আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট। এর বাইরে আদার যে সমস্ত, যেমন ট্যাক্স মেজার্স, তারপরে জয়েন্ট স্টকের কোনো ইস্যুস থাকলে, যেগুলো আপনার আমাদের একটা ভালো প্রাইমারি মার্কেটের জন্য এখানে চেঞ্জ দরকার, ইফ ইউ হ্যাভ এনি সাজেশন। অবশ্যই আমাদের এখানে সাজেশন আছে। আমাদের ট্যাক্স অথরিটি, দ্যাট মিনস এনবিআর, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ইডরা, আপনার আরজেএসসি এবং পাওয়ার রেগুলেটরি যে আছে বিইআরসি, এদের মধ্যে একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন থাকা, গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা, এটা খুব জরুরি। যেমন কেন বলি, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। আপনার যদি মনে থাকে, কয়েক বছর আগে হঠাৎ করে তিতাস গ্যাসের প্রাইসিং চেঞ্জ করে দিল, এই বছরও দিল বিইআরসি। প্রাইস চেঞ্জ করার সাথে সাথে সিগনিফিকেন্টলি প্রাইস, ফরেনাররা প্রচুর সেল অফ করেছে, ফরেনাররা 3 কোটি শেয়ার বিক্রি করে দিল। আর কিন্তু এটাতে ফরেনাররা ঢুকে নাই, এবং এই প্রাইস এখন পর্যন্ত এইরকম। এই বছর তিতাসের যে আপনার মেইন যে ইনকাম সোর্স, যেটা ডিস্ট্রিবিউশন চার্জ এন্ড ইউজারদের কাছে দেয়, যেটা এই চার্জটা সিগনিফিকেন্টলি ড্রপ করেছে এই জুনে, যে আপনার রিভিউ করেছে ওখানে। সেটাই তো। তখন এই যদি বিষয়টা কমিশনের সাথে সমন্বয় হইতো, তাহলে হয়তো কমিশন বিষয়টা ওনাদেরকে বুঝাইতে পারতো যে এটাতে পাবলিকলি কি এফেক্ট আসতে পারে। নেক্সট 5 to 10 ইয়ার্স আপনি আমাদের প্রাইমারি মার্কেট কি ফোরসি করছেন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি? আমি খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে যদি আমাদের এনবিআর আগে আসে, এনবিআর এর এই যেই জায়গাগুলোতে আমাদের ভারসাম্যের কিছু ঘাটতি আছে, এইগুলোকে ভারসাম্য সম্পন্ন করে, তাহলে আমাদের অনেক অপরচুনিটি আছে। অনেক বাংলাদেশের বিজনেসকে যে সকল গ্রুপগুলো লিড করে, যারা বছরে টার্নওভার 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, সেই সকল গ্রুপের কোনো কোম্পানি কিন্তু লিস্টেডে নেই। এক্স্যাক্টলি। তো তারা যখন, যে কারণে বলা হয় যে ইকোনমি আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে আসলে কোনো কানেকশন নেই। আমাদের জিডিপির সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের রেশিও ম্যাচ করে না। বিকজ অফ দ্যাট আমাদের এই জায়গাগুলোতে কাজ করার অনেক সুযোগ আছে,
এখন আমাদের ট্যাক্স অথরিটি অনেক সময় মনে করে আমরা যখন বলি যে আপনি কিন্তু কর্পোরেট আপনি কিভাবে কাজটা করবেন যদি ধরেন সেকেন্ডারি মার্কেট তার নিজের শক্তিতে দাঁড়াতে পারছে না, এখানে ফান্ড ইনফ্লো দরকার, ফান্ড দিয়ে মার্কেটটাকে ধরে রাখতে হবে, ব্লা ব্লা করতে হবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনার একটা ধরেন 3,000 কোটি টাকা টার্নওভার বা 5,000 কোটি টাকা টার্নওভার একটা বড় আইপিও আসে, যেটা লার্জ ক্যাপ কোম্পানি আসে, তো তখন তো যদি মার্কেট থেকে এগুলো বিরোধিতা হয়, আপনারা কিভাবে এই আইপিও গুলো আনবেন বা রেগুলেটর কিভাবে কনফিডেন্ট হবে? আমরা একটা ভুল, এই জায়গাটাতে কিছুটা ভুল ধারণার উপরে আমরা কাজ করছি বা কথা বলছি। আমরা যদি বাজারের গভীরতা চাই, বড় সম্প্রসারণ চাই, তখন আপনার এই সম্প্রসারণের জন্য ব্রিদিং পিরিয়ডটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনার সাথে আলোচনায় আমরা সবচেয়ে বেশি ফোকাস আপনি দিয়েছেন যে ইনভেস্টরের যে জাজমেন্ট এন্ড প্রুডেন্স, সেখানে আমি যতটুকু বুঝতে পারলাম না, ওনাদের অ্যাওয়ারনেসটা তো যে না, এটা অনেকেই বললেন এবং আমিও বিশ্বাস করি যে আপনার ইনভেস্টররা যদি রিজেক্ট করে তাহলে নিশ্চয়ই যে সমস্ত যেগুলো দুর্বল কোম্পানির আইপিও বলেন বা সেকেন্ডারি মার্কেটে যাদের র্যালি হয়, নিশ্চয়ই এক পর্যায়ে তারা আর প্রোগ্রেস করতে পারত না। আমি আপনাকে আরো একটা এক্সাম্পল শেয়ার করি। 96 যখন আমাদের বাজার একটা ক্র্যাশ হলো, তারপরে 2000 সাল পর্যন্ত মোস্ট অফ দ্য আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে, বিনিয়োগকারী রিজেক্ট করছে আইপিওকে। কিন্তু 2010 সালের পরে কিন্তু কোনো আইপিও রিজেক্ট হয় নাই, আন্ডার সাবস্ক্রিপশন হয় নাই। তো সেই জায়গাতে আমাদের কারণটা হলো আমরা শুধু ক্যাপিটাল গেইন ফোকাস করছি, এবং ক্যাপিটাল গেইন ফোকাসের মূল কারণটা হলো এই ট্যাক্স পলিসি। কারণ একবার একই ইনকামের উপরে প্রথম কোম্পানি কর্পোরেট ট্যাক্স দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ইনকাম আর জেনারেট হচ্ছে না, সেখান থেকে ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ডের উপরে আবার আমার উপরে প্রযোজ্য হারে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই যে ডাবল ট্যাক্সেশন, ইনকাম একবার কিন্তু ট্যাক্সেশন হচ্ছে দুইবার, তো এতে করে কিন্তু বিনিয়োগকারী আর ওই লভ্যাংশের জন্য বিনিয়োগ করতে আগ্রহ পাচ্ছে না। আপনারা প্রতি বছর বাজেটের আগে বিষয়গুলো এনবিআর কে দেন, আমরা এগুলো রিপোর্ট করি। হ্যাঁ, আমরা প্রতি বছর দেই, আপনারাও এগুলো রিপোর্ট করেন, কিন্তু আমাদের এনবিআর এখন পর্যন্ত আমাদের বিষয়গুলোকে বিবেচনায় নেয় না। আমরা আশা করি তারা বিবেচনায় নিবে। তারা হয়তো চিন্তা করছে যে রাজস্ব যদি এইখানে ট্যাক্স হার কমাইলে বা ডিভিডেন্ড ট্যাক্স তাহলে সরকারের রাজস্ব কমে যাবে, কমে গেলে তাহলে ইকোনমি কিভাবে রান করবে, ডেভেলপমেন্ট কিভাবে হবে। আমরা তাদের সাথে একমত, আমাদের পূর্ণ আস্থা আছে তাদের প্রতি, চিন্তা ভাবনা। শুধু আমরা বলতে চাচ্ছি একটু কাঠামোটা পরিবর্তন করেন, তাহলে শর্ট টার্ম পেইন থাকবে, বাট লং টার্মে আমরা ভালো যেটা বললাম যে আপনাকে ওই মাল্টি স্টোরেজ বিল্ডিং এ যেতে হইলে এটা তৈরি করার জন্য যে সময়টুকু দরকার, এই সময়টুকুর কষ্টটা আপনাকে স্বীকার করে নিতে হবে। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্স দিয়ে শেষ করতে চাচ্ছি। আপনি দেখেন যদি এনবিআর আমাদেরকে ওই দিকে অ্যাকোমোডেট করে, এই দিকে দেখেন প্রতিটা ট্রানজ্যাকশনের সাথে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, প্রতিটা ট্রানজেকশন। তার মানে কি, আর যদি 200 কোটি টাকা ট্রানজেকশন হয় আর 2000 কোটি টাকা ট্রানজেকশন আর 5000 কোটি টাকা ট্রানজেকশন, সেখানে কি গভর্নমেন্টের ইনকামের ভেরিয়েশনটা খুব সিগনিফিকেন্ট না? তো তাহলে আমি যদি ডিভিডেন্টের এখানে একটু ছাড় দেই, কর্পোরেট ট্যাক্সে একটু ছাড় দেই, আর সকল বড় প্রতিষ্ঠানগুলো আসে, সেখানে আমার কি রেভিনিউ বাড়বে না? গ্রো করলে সেখানে ছাড় দেওয়ার পরে নেটটা একসময় অনেক বেড়ে যাবে, এখানে কর্মসংস্থান বাড়বে, সেখান থেকেও সরকার ট্যাক্স পাবে। তো আমরা মনে করি যে এখানে রাজস্ব বিভাগ যদি আগাই আসে, আমাদের পুঁজিবাজারের গতিশীলতাটা আমরা অনেক দ্রুত গতিতে আগাইতে পারবো। আমরা জানি বর্তমান এই আনবিআরের চেয়ারম্যান সাহেব খুবই আন্তরিক আমাদের পুঁজিবাজারের প্রতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যথেষ্ট আন্তরিক, এবং এখন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাথে এই সকল বডিগুলোর সাথে খুব ভালো কমিউনিকেশন আছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা ইতিমধ্যে কিছু বিষয় আমরা দেখেছি, জানেন বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নর স্যার আসার পরে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের ইমপ্রুভমেন্টও হয়েছে। তো আমরা খুবই আশাবাদী। ওনাদের সকলেরই প্রচেষ্টা হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন, আর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটিকে আরো গতিশীল করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো ওনাদের বিবেচনায় নেওয়া দরকার, সেগুলো বিবেচনায় নিবে, এবং আগামী দিনে আমরা একটা উন্নত পুঁজিবাজার দেখব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সাইদুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, ওনার বক্তব্যের যে পয়েন্টটুকু আমি হাইলাইট করতে চাই, যে আমাদের বিনিয়োগকারী হিসাবে আমাদের রাইট আছে ভালো জিনিসকে গ্রহণ করার, খারাপ জিনিসকে বর্জন করার, এবং আপাতত একটা মার্কেট মেকানিজমের মধ্যে এটুকুই বোধহয় আমাদের করণীয়। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, মাহফুজুল্লাহ বাবু।